আচ্ছা দেখ, লাস্ট দিন হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমরা হইতেছে সেল সম্পর্কে পড়তেছিলাম। আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমরা শুরু করছিলাম, খুবই অল্প পড়ছিলাম। আমরা হচ্ছে সেল যতটুকু লাইক সেল কথাটা কোত্থেকে আসছে, সেলের ক্লাসিফিকেশন এতটুকুই হচ্ছে দেখছি, এছাড়া তেমন কিছুই দেখি নাই। আজকে হচ্ছে যে সেলের ভিতরে কি আছে ওইগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো। মানে তোদেরকে আমি বলছিলাম, তোদেরকে যখন ফার্স্টেই আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমাদের বডিতে আমি যদি একদম ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করি, সবাই অ্যান্সার দিবে সেল। বাট সেলের ভিতরেও কিন্তু অনেক কিছু থাকে। ওই ভিতরে কি কি থাকে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আমি যদি সেলের ভিতরে যা থাকে সেটাকে যদি একটা নাম করতে বলি, সেটাকে নাম বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট বলতে ভাইয়া বুঝাইতেছি সেলের ভিতরে যা যা আছে। এই প্রোটোপ্লাস্টকে হচ্ছে যে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে কিভাবে ভাগ করতে পারি? একটাকে বলি হচ্ছে লিভিং বা সজীব, আর একটা হচ্ছে নন লিভিং বা হচ্ছে মৃত। আচ্ছা, ক্লাসের রিলেটেড ছাড়া যেই সকল প্রশ্ন সেগুলো হচ্ছে আমি পরে অ্যান্সার দিতেছি। লিভিং বা হচ্ছে যে আমাদের সজীব, তারপর হচ্ছে নন লিভিং বা হচ্ছে যে মৃত। তাহলে ভাইয়া কি বললাম? আমাদের সেলের ভিতরে যা যা স্ট্রাকচার আছে বা যে সকল অঙ্গাণু আছে সবগুলোকে একত্রে আমরা কি বলতেছি? প্রোটোপ্লাস্ট বলতেছি। এই প্রোটোপ্লাস্ট দুই ধরনের হইতে পারে। দুই ধরনের কি? একটা হচ্ছে লিভিং বা সজীব হইতে পারে, আর একটা হচ্ছে নন লিভিং বা মৃত হইতে পারে। ভাইয়া লিভিং বা সজীব জিনিসটা কি? এই যে লিভিং বা সজীব যারা, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাজম। পেঁচানো যাবে না কিন্তু প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম বলতে বুঝাইতেছে শুধুমাত্র সজীব জিনিসটা। আর প্রোটোপ্লাস্ট জিনিসটা এই যে এই জিনিসটা, এখানের মধ্যে সজীব প্লাস মৃত, মানে হচ্ছে নির্জীব প্লাস সজীব সব কিছুই আছে। আর প্রোটোপ্লাজমের মধ্যে শুধুমাত্র হচ্ছে সজীব। ভাইয়া প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজমের মধ্যে যে প্রোটো যে ওয়ার্ডটা, এই প্রোটো ওয়ার্ডটা আসছে হচ্ছে যে আমাদের লিভিং বা জীবন্ত থেকে। প্রোটো ওয়ার্ডটা বলতে বোঝায় লিভিং বা জীবন্ত। আর এরপরে হচ্ছে যে আমাদের প্লাজম। এই প্লাজম বলতে বোঝায় হইতেছে আমাদের মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকা বা হচ্ছে ম্যাট্রিক্স। ভাই মাতৃকা বা ম্যাট্রিক্স বলতে কি বুঝাইতেছেন? মাতৃকা ম্যাট্রিক্স বলতে বুঝাইতেছি তোরে, ধর হচ্ছে যে আমি একটা থালা দিলাম বা বিশাল বড়দার একটা হচ্ছে গোল একটা প্লেট দিলাম। এই প্লেটের মাঝখানে যে সকল জায়গাটা, পুরো জায়গাটা জরুরি আমরা কি বলতেছি? মাতৃকা বা ম্যাট্রিক্স বলতেছি। তাহলে প্রোটোপ্লাজম বলতে ভাইয়া কি বুঝাইতেছি? প্রোটোপ্লাজম বলতে বুঝাইতেছি শুধুমাত্র যে সজীব অংশটা, সেটাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। তাহলে ভাইয়া প্রোটোপ্লাজম কি কি হইতে পারে? প্রোটোপ্লাজম টোটাল হচ্ছে 3 ধরনের হইতে পারে। 3 ধরনের কি? ফার্স্টেরটাকে আমরা বলি হচ্ছে সেল মেমব্রেন। কি বলি আমরা? সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনে ভাইয়া বাংলা কি? সেল মেমব্রেনে বাংলা হচ্ছে যে আমরা কোষ ঝিল্লি। আচ্ছা ঠিক আছে, সেল মেমব্রেনে বাংলা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তারপর হচ্ছে যে আমাদের, আর বলছিলাম 3টা ভাগে ভাগ করতে পারি, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কে আশা করি সবাই জানোস। এরপরে আমাদের কি থাকে? এরপরে হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা নিউক্লিয়াস। তাহলে ভাইয়া প্রোটোপ্লাজম বলতে কি বুঝাইছেন? প্রোটোপ্লাজম বলতে বুঝাইছি আমাদের শুধুমাত্র জীবন্ত বা সজীব বস্তুটা। এই জীবন্ত বা সজীব বস্তু কয় ধরনের হইতে পারে? ভাইয়া 3 ধরনের হইতে পারে। কি কি? একটা হচ্ছে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, দেন হচ্ছে নিউক্লিয়াস। বাকি থাকলো কি আমাদের? বাকি থাকলো হচ্ছে যে আমাদের নন লিভিং। ভাইয়া নন লিভিং তাহলে কী রইলো? এই যে নন লিভিংয়ের মধ্যে হচ্ছে যে কিছু আমাদের হচ্ছে ছন্দ বা হচ্ছে আমরা মনে রাখার জন্য কিছু ন্যামোনিক্স ব্যবহার করি। এটাকে আমি মনে রাখতে পারি এভাবে, দেখ, PEN দেন H। পিতে কি আসে ভাইয়া? পিতে আসে হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট। ইতে আসে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের এনজাইম। তারপর হচ্ছে যে আমাদের এনে কি আসে? এনে আসে হচ্ছে যে নেকটার। আর এইচে কি আসে? এইচে আসে হচ্ছে যে আমাদের হরমোন। এগুলা কি ভাইয়া? এগুলা হইতেছে আমাদের কোষের মধ্যে নন লিভিং বা যেগুলো হচ্ছে জীবন নাই। এই সকল উদাহরণ হচ্ছে যে এমসিকিউর জন্য প্রচুর আসে, যে নিচের কোনটা আমাদের নন লিভিং অংশ। তাহলে কোনটা কোনটা হবে? পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন।
প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার শেষে, এই চ্যাপ্টারটা যখন শেষ হবে তখনই দেখবে যে এক্সপ্লেনেশনগুলো পেয়ে গেছিস। ঠিক আছে, তাহলে আমি কী কী পড়াইলাম দেখ। আমি শুরু থেকে পড়াচ্ছি হচ্ছে যে আমাদের সেলের ভিতরে যা যা আছে সব কিছুকে আমরা একত্রে কি বলতে পারি, একত্রে হচ্ছে প্রোটোপ্লাস্ট বলতে পারি। এই প্রোটোপ্লাস্ট কয় ধরনের হইতে পারে? প্রোটোপ্লাস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে লিভিং বা সজীব হইতে পারে, আর একটা হচ্ছে নন লিভিং বা এটাকে আমরা কি বলি, মৃত বলি। লিভিং বা সজীব ভাইয়া এটাকে আমরা যদি সুন্দর ভাষায় বলতে চাই, সুন্দর ভাষায় কি বলি, প্রোটোপ্লাজম বলি। প্রোটো মানে কি বোঝায়? প্রোটো মানে হচ্ছে লিভিং, আর প্লাজম বলতে বোঝায় মাতৃকা। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা অংশ থাকে। তিনটা অংশ কি কি? একটা হচ্ছে সেল মেমব্রেন, একটা হচ্ছে সাইটোপ্লাজম, অ্যান্ড লাস্ট হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস। এরপরে আসা হচ্ছে আমাদের নন লিভিং। নন লিভিংয়ের মধ্যে কি কি পড়তেছে বা মৃত অংশের মধ্যে হচ্ছে পিগমেন্ট, এনজাইম, নেকটার, দেন হচ্ছে হরমোন। এবার আসি আমাদের হচ্ছে যে, এবার যদি আমি তোকে একটা কোয়েশ্চেন করি ভাইয়া, যে তোর হচ্ছে যে আমি একটা ধর উদ্ভিদ কোষের একটা সেল দিলাম, উদ্ভিদের একটা সেল দিলাম, আর একটা হচ্ছে প্রাণী কোষের একটা প্রাণী কোষ দিলাম, তুই কিভাবে বুঝবি লাইক এটা হচ্ছে যে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ? এটা বুঝার কি কোনো উপায় আছে? আমাকে কি কেউ বলতে পারবি লাইক উদ্ভিদ কোষ প্রাণী কোষ দেখেই কিভাবে বুঝবো? আমি তোদেরকে কি কোশ্চেন করছি আমার কথা বুঝতে পারছোস? লাইক আমি যদি তোদেরকে একটা উদ্ভিদ কোষ দিই আর একটা হচ্ছে প্রাণী কোষ দিই, তোরা কি দেখেই বলতে পারবি ভাই এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ? বলার কি কোনো ওয়ে আছে? চিত্র দেখে বলতে পারবো। চিত্র দেখে বলতে পারি। আচ্ছা চিত্রটা দেখে কি বুঝবো আমরা? আর যদি অঙ্গাণুসমূহের নাম থাকে তখন জানতে পারবো। আচ্ছা ঠিকই আছে এটা। আচ্ছা আমি আরেকটু ভালো অ্যান্সার চাইতেছি, আর কি কেউ কোনো কিছু অ্যাড করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি যদি ধর তোর এটা একটা সেল, এই যে আমি যে নীল করে একটা গোল আঁকতে বললাম, চতুর্ভুজে যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে ধর একটা সেল। এই সেলের বাহিরে যখন হচ্ছে যে আমরা একটা আবরণ দিয়ে দিব, দেখ ভাই এখানে হচ্ছে আমি দুইটা চিত্র আঁকছি, একটা হচ্ছে যে 1 নম্বর চিত্র আর একটা হচ্ছে আমাদের 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্রতে খেয়াল কর আমি বাহিরে একটা লাল করে একটা মার্জিন করছি, আর 2 নম্বর চিত্রে দেখ আমি কোনো মার্জিন করি নাই। আমি যে ভিতরে যে নীল অংশটা, এই নীল অংশটাকে আমি কি বলি? সেল বলি। নীল অংশটাকেই আমরা সেল বলি। তাহলে বুঝতে পারতেছস 1 নম্বর চিত্রে সেলের বাহিরে একটা লেয়ার আসতেছে, 2 নম্বর চিত্রে ওই লেয়ারটা নাই। তাহলে এটাই কিন্তু আমি পার্থক্য আকারে বলতে পারতেছি 1 নম্বর চিত্রে একটা এক্সট্রা লেয়ার থাকবে। তাহলে ভাইয়া ওই এক্সট্রা লেয়ারটার নাম কি হবে? ওই এক্সট্রা লেয়ারটার নামই হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর, বা এটাকে আমরা ইংলিশে বলি সেল ওয়াল বলি। তাহলে সেল ওয়াল বা এটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। ভাইয়া হ্যাঁ, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা তো বলতে পারি। এটাও বলতে পারো, ঠিক আছে। বাট আমি ধর ক্লোরোপ্লাস্টটা কই থাকে ভাইয়া? ভিতরে থাকে, তাই না? ক্লোরোপ্লাস্টকে বাহিরে থাকে? ক্লোরোপ্লাস্ট তো সেলের ভিতরে থাকে। আমি তোরে বললাম যে সেল দিলাম, এখন তো সেলটা তুই একদম ভিতরে ঢুকে দেখতে পারবি না, তুই বাহির থেকে দেখে কিভাবে বুঝবি? আমার কোয়েশ্চেনটাকে ধরতে পারছিলি? আমি বলছিলাম দুইটা কোষ দিব, কোষ দুইটাকে বাহির থেকে দেখে কিভাবে বুঝবি? বুঝছস? বাহির থেকে দেখে বুঝার একমাত্র উপায় হইতেছে আমাদের যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের বাহিরে এক্সট্রা একটা লেয়ার থাকবে। ওই এক্সট্রা একটা লেয়ারটাকে আমরা কি বলতেছি? সেল ওয়াল বা কোষ প্রাচীর বলতেছি। স্ক্রিন দেখা যায় না নোমান বলতেছস। দেখ প্রত্যেকটা দিনই কয়েকজন এরকম ইস্যু হইতেছে, এটা একদম 100% শিওর এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য হইতেছে। যাদের এরকম ইস্যু হইতেছে তারা হচ্ছে যে একবার লিভ নে, দেন আবার জয়েন কর। তোদের যদি নেটওয়ার্ক কোনো ইস্যু থাকে, নেটওয়ার্ক ইস্যুটা কারেক্ট করার চেষ্টা কর। আমার এখান থেকে ঠিক আছে, আমার এখান থেকে 2টা ডিভাইস আমি দেখতেছি, কোনো প্রবলেম হইলে আমি দেখতে পাবো যে প্রবলেম হইতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ ভাই আমি উদ্ভিদ কোষ প্রাণী কোষ বুঝতে পারলাম। তোরা কি আমাকে বলতে পারবি তাহলে উদ্ভিদ কোষে যে এক্সট্রা লেয়ারটা আছে, এই এক্সট্রা লেয়ারটার ইম্পর্টেন্সটা কি? লাইক উদ্ভিদ কোষে যে এক্সট্রা একটা প্রোটেকশন দিচ্ছি, বাহিরে একটা প্রোটেকশন দিয়ে দিতেছি, এই প্রোটেকশনটার ইম্পর্টেন্স কি বলতে পারবি? বেসিক নলেজ থেকে জাস্ট চিন্তা করে বল, এই যে উদ্ভিদ কোষে বাহিরে যে একটা এক্সট্রা লেয়ার, যেটাকে আমরা সেল ওয়াল বা কোষ প্রাচীর বলতেছি, এই কোষ প্রাচীরটার ইম্পর্টেন্স কি হইতে পারে? কেউ কি কোনো কিছু অ্যাড করতে চাস? আমি যদি বলি এই সেল ওয়াল বা কোষ প্রাচীর, একটা উদ্ভিদের কথা চিন্তা কর, উদ্ভিদটা কেমন থাকে ধরতো? উদ্ভিদ জন্ম থেকে যেখানে জন্মায় সেখানেই হচ্ছে সারা জীবন থাকে, তাই না? কিন্তু আমাদের কথা চিন্তা কর, আমরা হচ্ছে যে আমাদের যেখানে ভালো লাগে ওইখানে মুভ করতে পারি, আমরা জায়গায় জায়গায় হচ্ছে মুভ করতে পারি। উদ্ভিদটা তার জায়গায় সব সময় স্থির,
এই যে তার জায়গায় যেহেতু সে সবসময় স্থির, অবশ্যই তাকে একটা এক্সট্রা প্রোটেকশন দিতে হবে যাতে বাহিরে কোনো আঘাত চাপ এগুলা থেকে হচ্ছে তাকে রক্ষা করতে পারি। এই রক্ষা করার জন্যই তার আমাদের বাহিরে কি থাকে, সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। আমরা যেহেতু মুভ করতে পারি, আমরা যেহেতু আমাদের সুবিধা অনুযায়ী জায়গা চেঞ্জ করতে পারি, উদ্ভিদ তো সেটা পারে না। উদ্ভিদকে তা ওই জায়গাটায় অ্যাডাপ্ট করতে হয়। তাহলে ওই জায়গাটায় তাতে যে সে যাতে হইতেছে আমাদের যান্ত্রিক দৃঢ়তা বা যে কোনো হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট পাইতে পারে, এই জন্য আমাদের উদ্ভিদ সেলের মধ্যে কি থাকে, সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। তাহলে যদি তোকে আমি একটা ইম্পর্টেন্স বলতে বলি যে সেল ওয়াল বা কোষ প্রাচীর ইম্পর্টেন্স কি, সেটা কি হবে, সেটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট বা যান্ত্রিক দৃঢ়তা। মানে এই যে স্থির হয়ে যে দাঁড়ায় আছে, এই দাঁড়াইতে হচ্ছে কে সাহায্য করতেছে, সেল ওয়াল বা কোষ প্রাচীর। এটাকে আমরা ইংলিশে বা সুন্দর করে কি বলি, মেকানিক্যাল সাপোর্ট বলি বা যান্ত্রিক দৃঢ়তা। মেকানিক্যাল সাপোর্ট বা এটাকে আমরা কি বলতেছি, যান্ত্রিক দৃঢ়তা। আমি কি বুঝাইতে পারছি তোদেরকে একটা? হ্যাঁ প্লিজ। মানে কি এটা প্রতিরক্ষামূলক ঝিল্লি? প্রতিরক্ষামূলক আবরণ, ঝিল্লি না আবরণ। আমাদের বাহিরে যেমন ধর হচ্ছে আমরা যখন ঘর বাড়ি করি, বাহিরে যেমন এক্সট্রা লেয়ার দিই আমাদের হচ্ছে ভিতরের লেয়ারগুলোকে রক্ষা করার জন্য, ঠিক সেমভাবে একটা সেলকে রক্ষা করার জন্য আমাদের সেলের বাহিরে এক্সট্রা একটা লেয়ার থাকে, এক্সট্রা একটা প্রোটেক্টিভ একটা আবরণ থাকে। ওইটাকে আমরা কি বলতেছি, সেল ওয়াল বা কোষ প্রাচীর বলতেছি। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে যে একটা কোশ্চেন আসে যে কোষ প্রাচীর তেলে ভাইয়া কি খালি উদ্ভিদ কোষের থাকবে আর কারো থাকবে না? তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে কোষ প্রাচীর কাদের কাদের থাকে? কোষ প্রাচীর কাদের থাকবে? কোষ প্রাচীর ফার্স্ট অফ অল তো এতক্ষণ ধরে এটাই বললাম, এতক্ষণ ধরে এই জিনিসটাই তো গাজাইতেছিলাম যে কোষ প্রাচীর কাদের থাকবে, উদ্ভিদে থাকবে। আর কাদের থাকে? আমাদের হচ্ছে ছত্রাক। ছত্রাককে আমরা কি বলি? ছত্রাককে আমরা বলি হইতেছে ফানজাই বা ফাঙ্গাস বলি। আর কাদের থাকতে পারে ভাইয়া? আর হচ্ছে যে ব্যাকটেরিয়ার থাকতে পারে। আচ্ছা তোরা অনেকে ইংলিশে লেখস, বাস ইংলিশে কিন্তু হচ্ছে স্পেলিংটা ভুল হয়, বায়োলজি কিন্তু এগুলোতে মোটেও অ্যাকসেপ্টেড না। ইংলিশ বানানগুলো কিন্তু ঠিক করতে হবে। ব্যাকটেরিয়া কিন্তু BACTERIA। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কোষ প্রাচীর কাদের থাকে? কোষ প্রাচীর হচ্ছে একটা উদ্ভিদে থাকতে পারতেছে, এটা তো বুঝতেই পারতেছি। উদ্ভিদ বলতে উদ্ভিদ কোষ বুঝাইতেছি। উদ্ভিদ কোষে থাকতেছে, ছত্রাকে থাকে বা যেটাকে আমরা ইংলিশে কি বলি, ফাঙ্গাস বলি। এরপরে আমাদের কাদের থাকতে পারে? ব্যাকটেরিয়ার থাকতে পারে। এরপরে কোশ্চেন আসে যে ভাইয়া কোষ প্রাচীর তেলে কীভাবে, কী দিয়ে তৈরি? মানে কোষ প্রাচীর যে স্ট্রাকচারটা বলতেছি, এই কোষ প্রাচীরের মধ্যে কী কী থাকে? তাহলে নেক্সট কোয়েশ্চেন আসে হচ্ছে যে আমাদের কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। হ্যাঁ, মানে এতক্ষণ ধরে তো আমরা বুঝলাম যে কোষ প্রাচীর কাদের থাকবে, কেন থাকবে, আর হচ্ছে যে কী জন্যে আছে। এখন বুঝবো যে এই কোষ প্রাচীরটা কীভাবে তৈরি। কোষ প্রাচীরটার প্রধান উপাদান, তোরা যেখানেই পরীক্ষা দেস না কেন, যেই কলেজেরই হোস না কেন, টেস্ট পরীক্ষা যখন হবে, কোনো না কোনো কলেজে ফেস অবশ্যই করবি যে কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটা। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে যে সেলুলোজ। তাহলে সেলুলোজকে আমরা কি বলি? প্রধান। এখন তোরা কি জানো সেলুলোজ মানে কি? সেলুলোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড। আরও কঠিন করে ফেললাম। এখন কথাটা হলো পলিস্যাকারাইড আবার মানে কি? পলিস্যাকারাইড বলতে এখানে যে পলি জিনিসটা, এই যে পলি ওয়ার্ডটা, এই পলি বলতে বোঝায় একাধিক। পলি বলতে বোঝাচ্ছে একাধিক। আর এই যে স্যাকারাইড, এই স্যাকারাইড বলতে বোঝায় হইতেছে সুগার। আর সুগার বলতে আমরা কি বুঝি? গ্লুকোজ বুঝি। তাহলে পলিস্যাকারাইড বলতে আমরা বুঝতেছি অনেকগুলা গ্লুকোজ, লাইক ধর এরকম হচ্ছে যে অনেকগুলা গ্লুকোজ একসাথে হয়ে আমাদের কি তৈরি করে? আমাদের হচ্ছে যে সেলুলোজ তৈরি করতেছে, বা যেটাকে আমরা কি বলি? পলিস্যাকারাইড বলি। তাহলে কি কোশ্চেন হইল? আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কী টাইপের গঠন? এটা হচ্ছে যে এক ধরনের পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড জিনিসটা কি ভাইয়া? পলিস্যাকারাইড হচ্ছে একসাথে যখন অনেকগুলো গ্লুকোজ অণু একসাথে হয় তখন সেগুলো আমাদের কি তৈরি করে? পলিস্যাকারাইড তৈরি করে। এছাড়া আর কি কি থাকতে পারে? সেলুলোজ তো থাকে বুঝলাম, আর থাকে হচ্ছে হেমিসেলুলোজ থাকে।
আচ্ছা হ্যাঁ, লিগনিন থাকে। আচ্ছা, এর ফার্স্ট সেকেন্ড থাকতে হচ্ছে যে আমাদের হেমিসেলুলোজ থাকে। এরপরে আমাদের কি থাকবে? এরপর হচ্ছে ধর হচ্ছে লিগনিন থাকে। আচ্ছা, এগুলা কিন্তু বইয়েই লেখা আছে তাই না? কিন্তু কথাটা হলো বইয়ে লেখা নাই হচ্ছে লিগনিনটা কেন থাকে। তোরা দেখবি তোদের যখন কোষ প্রাচীর যখন এই প্যারাটা দেখতে যাবি ওইখানে দ্বিতীয় প্যারাতেই লেখা, দ্বিতীয় লাইনে লেখা আছে লিগনিন, হেমিসেলুলোজ, অনেক কিছু লেখা আছে। কিন্তু কেন আছে এগুলা লেখা নেই। লিগনিন কেন থাকে? এই লিগনিন হচ্ছে যে আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট করতে সাহায্য করে বা পানি পরিবহন করতে সাহায্য করে। ওয়াটার ট্রান্সপোর্ট, সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো হচ্ছে দৃঢ়তা প্রদান করে। এগুলো হচ্ছে যে এরকম স্ট্রাকচার, বুঝছস, একসাথে এরকম এরকম হয়ে আমাদের এরকম একটা দলার মতো তৈরি করে। তারপর এইগুলো হচ্ছে যে আমাদের মেকানিক্যাল বা হচ্ছে রাসায়নিক কোনো আঘাত থেকে, চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে। আর বা হচ্ছে যে আমাদের যে লিগনিন যে জিনিসটা, এই লিগনিনটা আমাদের কি করে? লিগনিনটা হচ্ছে যে আমাদের পানি পরিবহন বা ওয়াটার ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। এরপরে আমাদের কি থাকে? এরপরে যদি আমি আসি, এরপরে আমাদের থাকে হচ্ছে পেকটিন থাকে। তাহলে ভাইয়া পেকটিন জিনিসটা কি? এই পেকটিন যাদের থাকে তারা কেমন হয়? পেকটিন বস্তুটা হচ্ছে জেলির মতো। তাহলে বুঝতেই পারতেছ একটা জেলিকে যেরকম হচ্ছে যে আমরা হচ্ছে যে যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে যে করতে পারি, ভাঙতে পারি, বা যেভাবে হচ্ছে যে আমরা কী করতে পারি, বেন্ড করতে পারি, এরকম বাঁকায় ফেলতে পারি। তাহলে এই লিগনিন থাকার, পেকটিন থাকার কারণে আমরা কি করতে পারবো? সেলটা একটা ব্যান্ড হইতে পারবে বা হচ্ছে যে একটা নিজস্ব একটা আকার ধারণ করতে পারবে। তাইলে এটার জন্য আমাদের কি হয়? জেলির মতো। ভাইয়া রাসায়নিক ঘটনার ক্ষেত্রে কেন সেলুলোজ সবচেয়ে বেশি প্রধান? বললাম সেলুলোজ জিনিসটা কি। সেলুলোজ জিনিসটা দেখ এরকম হচ্ছে অনেকগুলো গ্লুকোজ অণু একসাথে হয়ে আমাদের কি তৈরি করতেছে? আমাদের হচ্ছে একটা ব্যারিয়ার তৈরি করতেছে, লাইক হচ্ছে যে একটা পার্থক্য তৈরি করতেছে। এই জন্য বাহির থেকে যখনই কোনো আঘাত আসবে কেন, অথবা কোনো চাপ আসবে কেন, অথবা কোনো মেকানিক্যাল যে আঘাত, যান্ত্রিক যে দৃঢ়তা, ওইগুলো প্রদান করতে সাহায্য করে। মানে আমাদের সেলকে, উদ্ভিদকে আমাদের বিভিন্ন ধরনের আঘাত, চাপ, তাপমাত্রা এগুলা থেকে রক্ষা করতে কে সাহায্য করে? সেলুলোজ সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ। লিগনিন কিসে সাহায্য করে? লিগনিন সাহায্য করে ওয়াটার ট্রান্সপোর্ট বা পানি পরিবহন করতে সাহায্য করে। এরপরে কি থাকে? এরপর হচ্ছে পেকটিন। পেকটিন কিসে সাহায্য করে? পেকটিন হচ্ছে জেলির মতো, মানে ব্যান্ড হইতে সাহায্য করে। এরপরে আমাদের কি থাকে? এরপরে পয়েন্টে যদি আসি, আমাদের হচ্ছে কাইটিন থাকে। তাহলে ভাইয়া কাইটিন জিনিসটার মধ্যে মনে রাখতে হবে, কাইটিন মূলত কাদের থাকে? কাইটিন হচ্ছে ছত্রাকের মধ্যে পাওয়া যায়। কাইটিন আমরা কাদের মধ্যে পাবো? কাইটিন হচ্ছে ছত্রাকের মধ্যে পাবো। এরপরে দেখবি যে তোদের এই যে 2 নম্বর লাইনে আরেকটা কথা আছে, কাইটিন সুবেরিন লেখা আছে, তাই না? আমি যদি কাইটিনের সাথে সুবেরিন যোগ করি, কাইটিন প্লাস সুবেরিন, বই খুললেই দেখতে পাবি, বই দেখাবো, সমস্যা নেই। কাইটিন প্লাস সুবেরিন এই দুইটা মিলে আমাদের কি তৈরি করে? কিউটিকল তৈরি করে। তোরা জানোস কিউটিকল মানে কি? কিউটিকল হচ্ছে যে একটা মোমের আস্তর। কিউটিকল বলতে কি বুঝাই? মোমের আস্তর মানে কি? আমি যদি একটা পাতা কল্পনা করি, এটা যদি একটা পাতা হয়, এই পাতার আবরণে মোমের একটা আবরণ থাকে। মোমের এরকম হচ্ছে হালকা হালকা দেখবি যে আমাদের পিচ্ছিল টাইপের একটা আবরণ থাকে। কেন থাকে? অতিরিক্ত যাতে প্রস্বেদন না হয়। প্রস্বেদন মানে কি? আমাদের এখান থেকে পানিগুলা যাতে বাষ্প আকারে, অতিরিক্ত আকারে বের হয়ে না যায়। বের হয়ে গেলে কি হবে? উদ্ভিদ মারাও যাইতে পারে। অতিরিক্ত পানি যখন বের হয়ে যাবে তখন উদ্ভিদ মারাও যাইতে পারে। এই অতিরিক্ত পানি যাতে বের না হয়ে যায় ওইটাকে বাধা দিতে কে থাকে? কিউটিকল থাকে। আর কিউটিকল কিভাবে তৈরি? কাইটিন এবং সুবেরিন দিয়ে তৈরি। এটা এই চ্যাপ্টারে নাই, বাট সামনে আছে, যেহেতু রিলেটেড তাই বলে ফেলছি। কাইটিন আর সুবেরিন কিসের অংশ? কাইটিন আর সুবেরিন হচ্ছে যে আমাদের হচ্ছে যে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বা রাসায়নিক উপাদানের অংশ। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি। দেখ, আমাদের কোষ প্রাচীরে যদি রাসায়নিক উপাদানের কথা কল্পনা করি, কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানে আমাদের কী কী থাকবে? প্রধান উপাদান কি থাকবে? সেলুলোজ থাকবে। সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান। সেলুলোজ কী টাইপের স্ট্রাকচার? এটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি ভাইয়া? পলিস্যাকারাইড বলতে বুঝাইতেছে একাধিক যখন গ্লুকোজ অণু একসাথে হবে তখন সেটা কি তৈরি করবে? পলিস্যাকারাইড। এটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা। এরপরে কি থাকে? হেমিসেলুলোজ থাকে। তারপর থাকে লিগনিন। লিগনিন কিসে সাহায্য করে ভাইয়া? লিগনিন হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট বা পানি পরিবহন করতে সাহায্য করে। এরপরে আমাদের কি থাকে? এরপর হচ্ছে পেকটিন থাকে। পেকটিন আমাদের কিসে সাহায্য করে? পেকটিন হচ্ছে আমাদের জেলির মতো স্ট্রাকচার, এটা হচ্ছে বেন্ড হইতে সাহায্য করে। এরপরে থাকে কাইটিন থাকে, সুবেরিন থাকে। মনে রাখার মতো জিনিস হচ্ছে কাইটিন মূলত কাদের মধ্যে পাওয়া যায়? কাইটিন হচ্ছে ছত্রাকের মধ্যে পাওয়া যায়। আর কাইটিন প্লাস সুবেরিন এই দুইটা একসাথে মিলে আমাদের কি তৈরি করে? কিউটিকল তৈরি করে।
কিউটিকল জিনিসটা কি ভাইয়া? কিউটিকল জিনিসটা হচ্ছে মোমের আস্তর। এই মোমের আস্তরটা আমাদের কি করে, অতিরিক্ত প্রস্বেদন বা আমাদের উদ্ভিদ থেকে অতিরিক্ত যাতে বা আমাদের হচ্ছে যে পানি যাতে বের না হয়ে উদ্ভিদ যাতে মারা না যায় সেটা প্রতিরোধ করতে সাহায্য করে। এতক্ষণ ধরে যা পড়াইছি বুঝতে পারছোস? তোরা কি আমার সাথে আসোস, বুঝতেছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আসি সেল ওয়ালের তো বুঝলাম, এবার রাসায়নিক উপাদানগুলোর কথা বুঝে ফেলছি। এরপরে আমাদের দেখতে হবে সেল ওয়ালের লেয়ার কয়টা, মানে এই যে সেল ওয়াল, এগুলো লেয়ার বলতে কি বুঝি ভাই? ধর এই যে এরকম লাইন, এগুলো হচ্ছে লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এরকম থার্ড লেয়ার, এরকম হচ্ছে অনেকগুলো লেয়ার থাকতে পারে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে সেল ওয়ালে কয়টা লেয়ার থাকে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে লেয়ার্স বা স্তর কয়টা লেয়ার থাকে ভাইয়া? আমাদের হচ্ছে 3টা লেয়ার থাকে। মাঝখানে যে লেয়ার থাকে, মাঝখানেরটাকে আমরা কি বলি? মাঝখানেরটাকে বলি হচ্ছে মিডল ল্যামিলা বলি। মিডল, LAMELLA, ল্যামিলা বলি। এই মিডল ল্যামিলার বাংলা কি ভাইয়া? মিডল ল্যামিলার বাংলা হচ্ছে মধ্যপর্দা। কেন মধ্যপর্দাটা আগে বললাম? কারণ মধ্যপর্দার উপর যখন অনেক কিছু জমা হবে তখন সেটা হচ্ছে যে বাকি 2টা লেয়ার তৈরি করবে। চিন্তা করে দেখ, এটা ধর মাঝখানের লেয়ার, এই মাঝখানের লেয়ারটার সাথে অনেক কিছু যুক্ত হয়ে বাহিরের লেয়ার তৈরি করবে, আবার মাঝখানের লেয়ারের সাথে অনেক কিছু যুক্ত হয়ে ভিতরের একটা লেয়ার তৈরি করবে। এই জন্য মাঝখানের লেয়ারটা আমরা আগেই দেখে ফেলছি, মানে এই জিনিসটা আমরা এখন দেখে ফেলছি। এখন আমরা কি দেখব? বাহিরের লেয়ারটা। বাহিরের লেয়ারটা কীভাবে হয়? এই মাঝখানের লেয়ারটার সাথে যখন হচ্ছে যে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, এগুলো যখন একসাথে হবে তখন আমাদের কি তৈরি করবে? আমাদের বাহিরের লেয়ার, বা যেটাকে আমরা কি বলি? প্রাইমারি বা প্রাথমিক লেয়ার বলি। প্রাইমারি বা প্রাথমিক লেয়ার, প্রাথমিক স্তর। এখন আমাদের কি দেখতে হবে? ভিতরের লেয়ারটা। ভিতরের লেয়ারটা ভাইয়া কি? আমাদের এই মিডল লেয়ারের সাথে যখন হচ্ছে যে আমাদের সেলুলোজ অ্যান্ড হচ্ছে লিগনিন, এই 2টা জমা হবে, এই 2টা একসাথে মিলে আমাদের কি তৈরি করবে? সেকেন্ডারি বা গৌণ প্রাচীর তৈরি করবে। সেকেন্ডারি বা যেটাকে আমরা কি বলতেছি? গৌণ প্রাচীর বলতেছি। ভাইয়া কি বলছে? আবার রিক্যাপ করতেছি, দেখ। আমরা দেখতেছি হচ্ছে লেয়ার্স অফ সেল লেয়ার, মানে আমাদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মধ্যে কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে। 3টা লেয়ার কি কি? একটা হচ্ছে মাঝখানেরটা দেখলাম, মাঝখানেরটাকে আমরা বলতেছি মিডল ল্যামেলা বলতেছি বা মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপর মধ্যপর্দার সাথে অনেক কিছু মিলে বাহিরের এবং ভিতরের লেয়ারটা তৈরি করে। মধ্যপর্দাটার সাথে যখন হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট যুক্ত হবে তখন কি তৈরি করবে? বাহিরের বা যেটাকে আমরা কি বলতেছি? প্রাইমারি অথবা প্রাথমিক স্তর বলতেছি। এই মধ্যপর্দার সাথে যখন হচ্ছে যে সেলুলোজ এবং লিগনিন যুক্ত হবে তখন তারা আমাদের কি তৈরি করবে? সেকেন্ডারি বা গৌণ প্রাচীর তৈরি করবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছোস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আসি। এরপর একটা দেখবি যে কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কূপ বা পিট। ভাইয়া বল। ভাই একটু প্লাজমোডেস মানেটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে আমি দেখাবো না, প্যারা নেই। কূপ বা পিট, এই কূপ বা পিট জিনিসটা কি? আমাদের ধর যে সেকেন্ডারি লেয়ারটা, এই যে আমাদের যে ভিতরে যে লেয়ারটা ছিল এটাকে আমরা কি বলতেছি? দেখ, এই যে গৌণ যে প্রাচীরটা, এই গৌণ প্রাচীরটা কেমন থাকে? ধর এরকমভাবে একটা স্ট্রাকচার থাকে, ধর এভাবে থাকে। এইভাবে কিভাবে তৈরি হলো? সেলুলোজ প্লাস লিগনিন, এই যেখানে তো দেখলাম, তাই না? সেলুলোজ প্লাস লিগনিন মিলে তৈরি হলো। তোর মাঝখানে একটা জায়গার মধ্যে কি হইলো? সেলুলোজটা নাই, এটা পুরোটাই নাই হয়ে গেছে। ধর মাঝখানে একটা জায়গায়, যেই জায়গাটার মধ্যে সেলুলোজটা নাই, ফাঁকা হয়ে গেছে, তখন জায়গাটা কেমন হবে? দেখ, আমি যদি তোরে দেখানোর চেষ্টা করি, তখন জায়গাটা একটু ডেবে যাবে, বুঝছস? এই যে ধর একটা আটার দলা থেকে তুই যদি এখান থেকে একটু টেনে নেস তখন এই জায়গাটা একটু গর্ত হয়ে যাবে না? ঠিক সেমভাবে এই যে সেকেন্ডারি লেয়ার যদি এটা হয়, তো যদি মাঝখানে কোনো একটা জায়গা থেকে সেলুলোজটা কমে যায় বা সেলুলোজটা নাই হয়ে যায়, তখন এরকম হচ্ছে গর্ত হয়ে যাবে। ওই গর্তগুলোকে আমরা কি বলি? কূপ বা পিট বলি। কূপ বা পিট। এই কূপ বা পিট, ধর আমাদের তো বডিতে বলছিলাম অসংখ্য সেল আছে, উদ্ভিদ দেহেও সেম অসংখ্য সেল থাকবে। তাহলে এটা যদি একটা কোষের সেল লেয়ার হয়,
এদিকে ঠিক সেমভাবে আরেকটা কোষের সেল লেয়ার থাকবে, সেল লেয়ারের বাহিরের যে লেয়ারটা, এখানেও সেম জিনিসটাও কিন্তু হইতে পারে। সেম জিনিসটা বলতে কি বুঝাইতেছি, এখানে হচ্ছে যে সেলুলোজ নাই হয়ে যাইতে পারে, মানে এখানে আমাদের কি তৈরি হইতে পারে, আমাদের হচ্ছে যে কূপ বা হচ্ছে যে পিট তৈরি হইতে পারে। দেখ এদিকে আমাদের কি তৈরি হয়েছে, এই জিনিসটাকে একসাথে আমরা তখন কি বলি, আমরা বলি হচ্ছে যে পিট পেয়ার বা কূপ জোড়া বলি। তাহলে ভাইয়া কি বললাম, আমি রিপিট করতেছি, দেখ যখন একটা সেলের যে সেকেন্ডারি লেয়ার, এটার মধ্যে যখন সেলুলোজের লেভেলটা আমাদের নাই হয়ে যায় একটা মাঝখানে কোনো জায়গায়, তখন গর্তের মতো তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি কূপ। এরকম ধর পাশাপাশি দুইটা সেলের যদি এরকম হচ্ছে নাই হয়ে যায়, সেলুলোজের লেভেলটা কমে যায়, তখন এই দুইটাকে একসাথে আমরা কি বলবো, পিট পেয়ার বা হচ্ছে যে কূপ জোড়া বলবো। দুইটা একসাথে, দুইটা হয়েছে একটা, মানে যদি দুইটা জিনিস একসাথে থাকে তখন সেটাকে তো আমরা জোড়া বলতেই পারি। আর এই দুইটা জিনিস কি কূপ, এই জন্য একসাথে আমরা কি বলি, কূপ জোড়া বলি। এই জিনিসটার কাজ কি, এই দুইটা কাজ হইতেছে। ধর চিন্তা করি, এটা একটা হচ্ছে কোষ, এটা একটা কোষ। এই কোষ থেকে এই কোষে যদি কোনো ইনফরমেশন পাঠাইতে হয়, এই ইনফরমেশন পাঠাইতে সাহায্য করে হচ্ছে যে এই কূপ জোড়া বা আমাদের হচ্ছে পিট পেয়ার। বুঝাইতে পারছি? বুঝছো? হ্যাঁ বুঝছো, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখ আবার একটু রিপিট করবো। আচ্ছা ঠিক আছে, দেখ কূপ বা পিট জিনিসটা কি, কূপ বা পিট জিনিসটা সিম্পল কথা মনে রাখতে পারো হচ্ছে গর্তের মতো। এই জিনিসটা কি হয়, আমাদের যে সেকেন্ডারি যে লেয়ারটা, এটা কি, এই জিনিসটা হচ্ছে সেকেন্ডারি যে লেয়ার। এই সেকেন্ডারি লেয়ারটা কিভাবে তৈরি হয়েছে ভাই, সেলুলোজ প্লাস লিগনিন দিয়ে তৈরি হয়েছে, সেলুলোজ প্লাস লিগনিন। তো এরকম যদি হয় সেকেন্ডারি লেয়ারে কোনো একটা জায়গায় সেলুলোজের লেভেলটা নাই, সেলুলোজ কমে গেছে, সেলুলোজটা আমরা উঠাই ফেলছি ধর কোনো কারণে হয়েছে, তখন ওই জায়গায় একটা গর্তের মতো তৈরি হয়। এই যে একটা গর্তের মতো তৈরি হয়েছে, এই গর্তটাকে আমরা কি বলি, কূপ। এরকম পাশাপাশি দুইটা কোষের যদি কূপ বা পিট তৈরি হয়, তখন দুইটাকে একসাথে আমরা কি বলি, পিট পেয়ার বা হচ্ছে যে কূপ জোড়া বলি। বুঝাইতে পারছি? লাইক এরকম তো অনেকগুলো সেল আছে, অসংখ্য সেল পাশাপাশি আছে, পাশাপাশি এরকম অসংখ্য সেল আছে। অসংখ্য সেলের মধ্যে যদি পাশাপাশি দুইটা সেলের যদি পিট একসাথে মিলে যায়, মানে কূপ যদি একসাথে মিলে যায়, দুইটাকে একসাথে আমরা তখন কি বলবো, এই দুইটাকে তখন একসাথে আমরা কি বলি, পিট পেয়ার বলি। বুঝাইতে পারছি? তোরা কি বুঝছস? আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আমাদের হচ্ছে প্লাজমোডেসমাটা, তাই না? প্লাজমোডেসমাটা বলতে বইয়ে দেখবি যে আমাদের একদম লাস্টের আগের লাইনে হচ্ছে যে প্লাজমোডেসমাটা লেখা আছে, 8 নম্বর লাইনে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। প্লাজমোডেসমাটা মানে কি, প্লাজমোডেসমাটা বলতে বোঝায়, ধর এটা একটা কোষ, এই যে দুইটা কোষের ছবি আঁকলাম আমি, ঠিক আছে? কিছু বুঝিনি, আবার একটু বলবি, তোর কথা আমি বুঝিনি। আণুবীক্ষণিক নাকি বুঝায়, মানে বুঝি নাই, আণুবীক্ষণিক বলতে আণুবীক্ষণিক নালী। আচ্ছা হ্যাঁ, চিন্তা করতে পারো এই প্লাজমোডেসমাটা জিনিসটা কি, ধর এরকম পাশাপাশি দুইটা কোষ, এই পাশাপাশি দুইটা কোষ যাতে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে, এই প্লাজমোডেসমাটা হচ্ছে যোগাযোগ রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আমি কি বললাম, দেখ আমি আবার লিখি একটু, দেখ পাশাপাশি পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের মধ্যে সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে কাজ করে হচ্ছে প্লাজমোডেসমাটা। মানে ধর পাশাপাশি দুইটা কোষ আছে, এই দুইটা কোষ যাতে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ আদান প্রদান এগুলো মেনটেন করতে পারে, এই মেনটেন করার অংশ হিসেবে বা মেনটেন করার অঙ্গ হিসেবে কে কাজ করে, প্লাজমোডেসমাটা কাজ করে। বুঝাইতে পারছি? তাহলে প্লাজমোডেসমাটা মানে কি ভাইয়া, আমাদের যদি পাশাপাশি দুইটা সেল থাকে, এই দুইটা সেলের মধ্যে বিভিন্ন ধরনের আদান প্রদান অথবা যোগাযোগ মেনটেন করার জন্য আমাদের প্লাজমোডেসমাটা একটা হচ্ছে যে সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে কাজ করে। প্লাজমোডেসমাটা আমাদের কী হিসেবে কাজ করে, সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে কাজ করে। এতটুকু জানলেই হয়েছে। প্লাজমোডেসমাটা মানে কি ভাইয়া, পাশাপাশি দুইটা কোষ, এই দুইটার মধ্যে বিভিন্ন ধরনের আদান প্রদান রক্ষা করার জন্য সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে কাজ করে হচ্ছে প্লাজমোডেসমাটা। বুঝাইতে পারছি? এবার আমি যদি তোদের বইয়ে যাই, দেখ তোদের বইয়ে কী কী লেখা আছে।
দেখ কোষ প্রাচীর বা সেল ওয়াল, আমি শুরু থেকে একটু রিডিং যদি দেই। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আগেই বলছিলাম কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষেই থাকবে শুধুমাত্র, তাছাড়াও আমাদের ব্যাকটেরিয়া এবং হচ্ছে কিসে থাকতে পারে, ফানজাইয়ের মধ্যে থাকতে পারে। তাহলে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। কেন মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি এটা কিন্তু ফার্স্টেই বলে ফেলছিলাম, তাই না? আমাদের যে প্রোটোপ্লাস্ট ছিল, প্রোটোপ্লাস্টের কয়টা অংশ ছিল? প্রোটোপ্লাস্ট হচ্ছে দুইটা অংশ ছিল, একটা সজীব আর একটা হচ্ছে নির্জীব। এই নির্জীব বা মৃত যে অংশটা, এই মৃত অংশটার মধ্যে আমাদের কে পড়ে? কোষ প্রাচীর পড়ে। তাহলে কোষ প্রাচীর আমাদের কোন অংশের মধ্যে পড়তেছে? আমাদের যে মৃত যে অংশটা, ওই মৃত অংশটার মধ্যেই আমাদের হচ্ছে যে কোষ প্রাচীর পড়তেছে। ঠিক আছে, এরপরে যদি আসি, প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর কি থাকবে? আমরা কিন্তু অলরেডি জানি, তাই না? প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকবে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা কেমন? কি কি থাকে এখানে? সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন থাকে, পেকটিন, সুবিরিন, এরকম নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ব্যাকটেরিয়াতে আমাদের কি থাকতে পারে? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড বলতে মানে কি? পলিস্যাকারাইড বলতে কার্বোহাইড্রেট বুঝাইতেছে। আর ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে? কাইটিন দিয়ে তৈরি। বলে ফেলছি, তাই না? অনেক ইম্পর্টেন্ট কিন্তু। ছত্রাকের কোষ প্রাচীরে আমাদের কি থাকে? কাইটিন থাকে। এরপরে যদি আসি, আমাদের প্রাথমিক কোষ প্রাচীরটি কত স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। কোষ প্রাচীর কয় লেয়ার বিশিষ্ট বলছিলাম? 3 লেয়ার বিশিষ্ট, তাই না? আমাদের হচ্ছে যে একটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, মাঝখানে কি থাকে? আমাদের মধ্য পর্দা থাকে, এরপরে হচ্ছে গৌণ প্রাচীর থাকে। তাহলে হচ্ছে দেখ আমাদের কি লেখা আছে? মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে আমাদের হচ্ছে যে গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে এই যে মধ্য পর্দা, আচ্ছা ঠিক আছে, তোরা আমার কাছে মনে হয় মাইকটা অন করাই দরকার। একটা টপিক বোঝানো শেষ হইলে তখন যদি তোদের কোনো কোয়েশ্চেন থাকে তখন কোয়েশ্চেন করতে পারোস, এছাড়া তো মাইক অন করার কোনো প্রয়োজন নেই। কাইন্ডলি যার মাইক অন আছে সে মাইকটা অফ করে দে। আমি যদি অফ করতে যাই তখন কি হবে? পুরো ক্লাসটাতে তুই আর কোনো কথাই বলতে পারবি না, এই জন্য আমি অফ করতেছি না। যার মাইক অন আছে সে মাইকটা কাইন্ডলি অফ করে দে, ঠিক আছে? হ্যাঁ, গৌণ প্রাচীরটা কি? গৌণ প্রাচীর বলতে বুঝাইতেছে ভিতরে বা আমাদের সেকেন্ডারি লেয়ার যেটা। আমি যদি এখানে একটা চিত্র তো দেখে দেখানোর চেষ্টা করি, দেখ এই চিত্রটা কেমন? আমাদের মধ্য পর্দা কোনটা ভাইয়া? মধ্য পর্দা হচ্ছে যে এই যে এটা। এরপরে প্রাথমিক প্রাচীর কোনটা? প্রাথমিক প্রাচীর হচ্ছে যে এই লেয়ারটা হচ্ছে যে আমাদের এটাকে আমরা কি বলি? প্রাথমিক প্রাচীর বলি। এরপরে আমাদের কি থাকে? এরপর আছে ভিতরে যে এই যে দেখ আমাদের লাল যে অংশটা আমি করলাম, এই পুরোটাকে আমরা কি বলি? গৌণ প্রাচীর বলি। গৌণ প্রাচীরের মধ্যে আবার 3টা ভাগ থাকে, বাহিরের দিকে থাকে, মধ্যস্তর থাকে, অন্তঃস্তর থাকে। বুঝাইতে পারছি? আমি যদি আবার একটু ক্লিয়ার একটা চিত্র আঁকি, দেখ এরকম ধর একটা চিত্র, এই যে এদিকে যেটা থাকবে সেটাকে আমরা বলতেছি মধ্য পর্দা। এরপরে কি থাকবে? প্রাথমিক কোষ প্রাচীর থাকবে। এরপরে আমাদের কি থাকবে? প্রাথমিক কোষ প্রাচীর। এরপরে ভিতরে যে লেয়ারটা পুরোটা, এই পুরোটাকে আমরা কি বলি? সেকেন্ডারি বা গৌণ কোষ প্রাচীর বলি। বুঝাইতে পারছি? বুঝছস? যেই কোয়েশ্চেন করছস না কেন? আচ্ছা, আশা করি বুঝছস। এরপরে দেখ আমাদের কূপের কথা বলছি। কূপ কি? প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে। ছিদ্র কেন থাকে বলছিলাম, এই ছিদ্রটাকে আমরা কি বলি? কূপ বলি। আর দুইটা কোষের যদি একসাথে হয়ে যায় তখন সেটাকে একসাথে কি বলি আমরা? কূপ পেয়ার বা পিট জোড় বলি। এরপর আমাদের কি থাকে? কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজটা আমি আলাদা করে দেখাইতেছি। আচ্ছা, প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা হচ্ছে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। শেষ আমাদের কোষ প্রাচীর। এখান থেকে জাস্ট একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে কাজটা আমি আলাদা করে দেখাইতেছি। আচ্ছা, সেল আমাদের হচ্ছে ফাংশন বা কাজটা ভাইয়া কি? ফার্স্ট অফ অল আমাদের কাদের মধ্যে সেল ওয়াল থাকবে? উদ্ভিদ কোষে কেন সেল ওয়াল আসছিল? এটা শুরুতে কি বলছিলাম মনে আছে? বলছিলাম হচ্ছে যে আকৃতি দান করতেছে, একটা সেল ওয়ালকে আকৃতি দিচ্ছে, আমাদের হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদানে সাহায্য করতেছে, তারপর হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষ আলাদা করতেছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের কাজ করে। তো যদি ফার্স্টেই বলি, এটা কি করে? দৃঢ়তা প্রদান করে। হ্যাঁ, দৃঢ়তা প্রদান করতেছে। তারপর হচ্ছে যে আমাদের কি মেনটেন করতেছে? আকৃতি দিচ্ছে, আকৃতি দিচ্ছে। এরপরে আমাদের কি করতেছে? আদান প্রদান করতে সাহায্য করতেছে। ওই যে প্লাজমোডেসমাটা আমরা পড়ছিলাম, তাই না? আদান প্রদান করতে সাহায্য করে, আদান প্রদান।
এরপরে আমাদের কি থাকে, একটা কোষ থেকে আরেকটা কোষ আলাদা করতেছে, বুঝতেই পারতেছো। ধর এটা একটা কোষ, এটা একটা কোষ, এই দুইটাকে যদি আমরা আলাদা করতে চাই তখন কি করব, এটার বাহিরেও একটা লেয়ার দিয়ে দিব, এটার বাহিরেও একটা লেয়ার দিয়ে দিব। তাহলে এটা কি করতেছে, দুইটা কোষকে আলাদা করতেছে। তাহলে এটাকে কি বলবো আমরা, হচ্ছে যে আলাদা করতেছে। ঠিক আছে, এই 4টা কাজ মনে রাখলেই হয়েছে কিন্তু। কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীর কীভাবে তৈরি, কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান, আমরা কিন্তু সব কিছুই বলে ফেলছি। আমি যদি শুরু থেকে একবার রিক্যাপ করি, শুরুতে যা যা পড়াইছি না কেন, শুরুতে পড়াইলাম হচ্ছে প্রোটোপ্লাস্ট জিনিসটা কি ভাইয়া, প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষের মধ্যে যা যা থাকে সবগুলোকে একত্রে আমরা কি বলি, প্রোটোপ্লাস্ট বলি। প্রোটোপ্লাস্ট 2 ধরনের হইতে পারে, লিভিং বা সজীব হইতে পারে, নন লিভিং হইতে পারে। আচ্ছা, আমি নন লিভিংয়ের মধ্যে এখানে লিখতে ভুলে গেছিলাম। নন লিভিং হচ্ছে যে উদাহরণ হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল বা কোষ প্রাচীর হচ্ছে যে মৃত বা হচ্ছে যে নন লিভিংয়ের উদাহরণ। আর এই সেল ওয়ালের মধ্যে হচ্ছে যে আমাদের পিগমেন্ট, এনজাইম, নেকটার, এছাড়াও হচ্ছে যে এইসব বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পদার্থ থাকে। আর সজীব পদার্থগুলোকে আমরা একত্রে কি বলি, প্রোটোপ্লাজম বলি। এই প্রোটোপ্লাজমের 3টা অংশ থাকে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কিভাবে আলাদা করব ভাইয়া, আমাদের হচ্ছে প্রাণী কোষ হচ্ছে কোষ প্রাচীরটা হচ্ছে থাকবে না। কোষ প্রাচীর কাদের থাকে, 3টা জিনিসের থাকে, উদ্ভিদ কোষের থাকে, ছত্রাক বা ফাঙ্গাসের থাকে, ব্যাকটেরিয়ার থাকে। এরপরে যদি যাই রাসায়নিক উপাদান কি দিয়ে তৈরি, আমাদের হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, কাইটিন দিয়ে তৈরি। কাইটিন প্লাস সুবেরিন একত্রে আমাদের কি তৈরি করে, কিউটিকল তৈরি করে। এরপরে যদি আসি লেয়ার্স, কয়টা লেয়ার থাকে, 3টা লেয়ার থাকে। একটা প্রাথমিক বা হচ্ছে প্রাইমারি লেয়ার থাকে, মাঝখানে আমাদের কি থাকে, মিডল ল্যামিলা বা মধ্য পর্দা থাকে, ভিতরের দিকে আমাদের কি থাকে, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর থাকে। এরপরে কথা হলো যে কূপ বা পিট মানে কি, সিম্পল কথা হচ্ছে গর্ত। এই গর্ত যদি 2টা কোষের পাশাপাশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলতেছি, কূপ জোড় বা পিট পেয়ার বলতেছি। এরপরে আসা হচ্ছে প্লাজমোডেসমাটা মানে কি ভাইয়া, প্লাজমোডেসমাটা হচ্ছে 2টা কোষের মধ্যে আমাদের সংযোগ রক্ষাকারী অংশ হিসেবে কাজ করে হচ্ছে প্লাজমোডেসমাটা। আমাদের কাজ কি, আমাদের কোষ প্রাচীরের কাজ হচ্ছে দৃঢ়তা, আকৃতি, আদান প্রদান, তারপর হচ্ছে যে একটা কোষ থেকে আরেকটা কোষ হচ্ছে আলাদা করতেছে। আমাদের হচ্ছে যে সেল ওয়াল মোটামুটি শেষ। এবার যদি আমি বইয়ে ফেরত যাই, বইয়ে কী কী আছে দেখাই। এরপর আসলে প্রোটোপ্লাজম, তোদেরকে প্রোটোপ্লাজম বলে ফেলছি তাই না। প্রোটোপ্লাজম কি ছিল, প্রোটোপ্লাজম হচ্ছে যে আমাদের সজীব যে বস্তুটা, আমাদের কোষের ভিতরে যে সজীব যে বস্তুটা সেটাকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলি। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি ছিল, প্রোটোপ্লাজমের মধ্যে 3টা জিনিস ছিল তাই না। একটা ছিল হচ্ছে যে কোষ ঝিল্লি, তারপর হচ্ছে যে আমাদের সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু। সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গ বলতে ভাইয়া কি বুঝাইতেছেন, আমাদেরও যে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সকল কিছুকে আমরা একসাথে সাইটোপ্লাজমে অঙ্গাণু বলে ফেলতেছি। এছাড়া আমাদের কি থাকে, নিউক্লিয়াস। তাহলে আমাদের যে প্রোটোপ্লাজমে কয়টা অংশ থাকে, 3টা। কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা থাকে, 3 নম্বরে আমাদের কি থাকে, নিউক্লিয়াস থাকে। ভাইয়া প্রোটোপ্লাজমটা দেখতে কেমন, প্রোটোপ্লাজমটা হচ্ছে অর্ধ স্বচ্ছ, মানে একদম ক্লিয়ার না, এগুলা হচ্ছে যে আমাদের কেমন থাকে, অর্ধ স্বচ্ছ টাইপের থাকে, জেলির মতো থাকে। এগুলাকে পুরোটা একসাথে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলি। আমি তোদেরকে বলছিলাম প্রোটো মানে কি, প্লাজম মানে কি, তাই না। প্রোটো মানে কি ছিল, প্রোটো মানে ছিল হইতেছে আমাদের লিভিং, আর প্লাজম মানে কি ছিল, মাতৃকা ছিল। এরপরে আসি হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। তাহলে আমাদের প্রোটোপ্লাজমের প্রথম যে ভাগটা সেটা কি, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি জিনিসটা কি, কোষ ঝিল্লি হচ্ছে যে আমাদের প্রোটোপ্লাজমের সব থেকে বাহিরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলি, কোষ ঝিল্লি বলি। কোষ ঝিল্লি কয় লেয়ারের থাকে ভাইয়া, কোষ ঝিল্লি হচ্ছে যে আমাদের 2টা লেয়ারের থাকে, 2 স্তরের থাকে। এই 2 স্তরের স্থিতিস্থাপক পর্দা টাইপের, এটাকে আমরা কি বলি, কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলি। তাহলে কি বললাম ভাইয়া, আমাদের যে প্রোটোপ্লাজম এটার যে বাহিরে 2টা লেয়ারের মতো থাকে, 2টা স্থিতিস্থাপক পর্দা বা লেয়ার থাকে, এটাকে আমরা কি বলি, কোষ ঝিল্লি বা আমাদের হচ্ছে প্লাজমা লেমা বলি। এগুলো দেখতে কেমন, এগুলো হচ্ছে যদি চিন্তা কর, ধর হচ্ছে যে এই টাইপের যদি থাকে, এগুলো ধর 2টা লেয়ার এরকম, এরপরে আমাদের কেমন হয়, এরকম হচ্ছে আঙ্গুরের থোকার মতো থাকে, এরকম হচ্ছে আঙ্গুরের থোকার মতো থাকে। এই যে আঙ্গুরের যে থোকাগুলা, এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলি হচ্ছে মাইক্রোভিলাই বলি। কি বলি আমরা, মাইক্রোভিলাই বলি। তাহলে দেখ মাইক্রোভিলাই জিনিসটা কি, মাইক্রোভিলাই হচ্ছে যে প্রথম কথা কোষ ঝিল্লির পার্ট,
এটা কেমন? এটা হচ্ছে যে ভাঁজ। কোষ ঝিল্লিটা যখন ভাঁজ হয়ে যায়, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? মাইক্রোভিলাই বলি। দেখ এখানে কত সুন্দর করে দেওয়া আছে। এই যে এগুলাকে আমরা কি বলতেছি? প্রত্যেকটা হচ্ছে মাইক্রোভিলাই। আমাদের যে কোষ ঝিল্লি এটা ভাঁজ ভাঁজ হয়ে আমাদের কি তৈরি করছে? মাইক্রোভিলাই তৈরি করছে। এই মাইক্রোভিলাইয়ে আমাদের কি কি থাকে ভাইয়া? মাইক্রোভিলাই হচ্ছে যে আমাদের লিপিড থাকে, প্রোটিন থাকে। তাহলে মাইক্রোভিলাই আমাদের কি দিয়ে তৈরি হবে? মাইক্রোভিলাই হচ্ছে যে আমাদের লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিপিড প্লাস প্রোটিন দিয়ে তৈরি। তোরা বুঝতেই পারতেছিস, একটা জিনিস ধর, একটা লেয়ার, এটা হচ্ছে লেয়ারের মতো, পর্দার মতো দুইটা লেয়ার থাকে, এটা সবার বাহিরে আছে। তাহলে এটা এই জিনিসটা কি করবে? আমাদের দরজার কথা চিন্তা করতে পারো, একটা যখন বাসা বাড়িতে একটা দরজা থাকে, সবার বাহিরে কি থাকে? দরজা থাকে। ওই দরজাটা কি করে? দরজাটা হচ্ছে কে আসবে কে যাবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। ঠিক সেমভাবে কোষঝিল্লিও সেম কাজটা করতেছে। কোষঝিল্লি কী করতেছে? আমাদের হচ্ছে পানি, খনিজ লবণ এগুলার চলাচল নিয়ন্ত্রণ করে। মানে কোষের ভিতরে পানি, খনিজ লবণ আসবে কি আসবে না, কতটুকু আসবে, কি পরিমাণে আসবে, এগুলো আসা কে নিয়ন্ত্রণ করে? কোষঝিল্লি বা প্লাজমা লেমা নিয়ন্ত্রণ করে। কিভাবে আসে ভাইয়া? এটা আসে হচ্ছে যে অভিস্রবণের মাধ্যমে। তোরা জানোস অভিস্রবণ হওয়ার জন্য কি প্রয়োজন? একটা বৈষম্যভেদ্য পর্দা প্রয়োজন, তাই না? অভিস্রবণের সংজ্ঞাই ছিল আমাদের বৈষম্যভেদ্য পর্দার মাধ্যমে হবে। তাহলে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করতেছে কে? আমাদের কোষঝিল্লি বা প্লাজমা লেমা নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, এছাড়াও কি করে? একটা দরজা, বাসা বাড়িতে দরজা থাকে কেন? এক বাসা থেকে আরেক বাসা আলাদা করার জন্য, তাই না? ঠিক সেমভাবে কোষঝিল্লি বা প্লাজমা লেমা কী করতেছে? আমাদের হচ্ছে পাশাপাশি কোষগুলাকে পরস্পর থেকে আলাদা করতেছে। তোদের মনে এখন প্রশ্ন জাগতেছে, ভাইয়া কোষঝিল্লি আর কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কী, তাই না? কোষঝিল্লি হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটার মধ্যেই থাকবে, আর কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। কোষ প্রাচীরের ভিতরে কোষঝিল্লি থাকে, মানে ডাবল লেয়ার, মানে ডাবল দরজা চিন্তা করতে পারো। কোষ প্রাচীর যেমন বাহিরে একটা ধর আবরণের মতো, কোষঝিল্লি হচ্ছে ভিতরে আবার দুইটা লেয়ারের আবরণের মতো, মানে ডাবল লেয়ার প্রোটেকশন টাইপের আর কি। তাহলে দেখ কী বললাম আমি, আবার একটু রিক্যাপ করতেছি। কোষঝিল্লি জিনিসটা কয় লেয়ার বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কেমন? এটা স্থিতিস্থাপক। এটাকে আমরা কি বলি? কোষঝিল্লি, বা এটার অপর নাম কি? প্লাজমা লেমা। প্লাজমা লেমার মধ্যে আমাদের কি থাকে ভাইয়া? আমাদের হচ্ছে আঙ্গুলের মতো অধিক্ষেপ থাকে, ভাঁজ থাকে। এই যে আমি যে ভাঁজগুলো আঁকছি, এগুলাকে আমরা কি বলি? মাইক্রোভিলাই বলি। কি বলি আমরা? মাইক্রোভিলাই। মাইক্রো মানি একদম ছোট, আর ভিলাই মানি হইতেছে হচ্ছে যে খাঁজ। এই মাইক্রোভিলাই কি দিয়ে তৈরি? লিপিড এবং হচ্ছে যে প্রোটিন দিয়ে তৈরি। বুঝতেই পারতেছো, এটা যেহেতু সবার বাহিরে থাকে, এটা কি করবে? চলাচল নিয়ন্ত্রণ করবে। কে আসবে কে যাবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করবে। তাহলে কার কার যাওয়া আসা নিয়ন্ত্রণ করতেছে? দুইটা জিনিস, পানি এবং খনিজ লবণ। তাহলে কিভাবে আসে এরা? যদি এরা আসতে পারে, ভিতরে ঢুকতে পারে, কিভাবে আসবে? অভিস্রবণের মাধ্যমে। কিসের মাধ্যমে? অভিস্রবণের মাধ্যমে। এছাড়াও এটা কি করে? কোষঝিল্লিটা দুইটা কোষকে আলাদা করতে সাহায্য করে। বুঝাইতে পারছি কোষঝিল্লি বা প্লাজমা লেমাটা? মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হচ্ছে আবরণ, চিন্তা করতে পারোস, বুঝছস? একটা মেমব্রেন বলতে বোঝে আবরণ। তোদের কি কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি সামনে আগাবো? এই কোষ প্রাচীর। লিপিড কি রাসায়নিক? লিপিড বলতে সিম্পল কথা বুঝাইতেছি, লিপিড বলতে বোঝায় চর্বি। ঠিক আছে, চর্বি হচ্ছে যে এক ধরনের লিপিড। প্রোটিন মানে কি? আমরা যে মাছ মাংস খাই, এটা হচ্ছে প্রোটিন। এই লিপিড প্রোটিন এগুলো হচ্ছে এগুলো কেমিক্যাল স্ট্রাকচার, মানে রাসায়নিক স্ট্রাকচার, রাসায়নিক পদার্থ। এই লিপিড প্রোটিন দিয়ে হচ্ছে আমাদের মাইক্রোভিলাইটায় তৈরি। ঠিক আছে? হ্যাঁ, কোষঝিল্লি উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাতেই থাকবে, বাট কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। তাহলে ভাইয়া উদ্ভিদ কোষে কি কি থাকবে? উদ্ভিদ কোষে বাহির থেকে চিন্তা করলে কোষ প্রাচীর, এরপরে ভিতরের দিকে কি থাকবে? কোষঝিল্লি থাকবে। বুঝছস? আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি সামনে আগাবো? আচ্ছা, এরপরে আসি আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার জন্য আবার হচ্ছে আমি একটু লিখি, যেখানে সেখানে চলে যাই।
দেখ মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য তোর ফার্স্টে মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়া বলতে আমরা যখনই মাইটোকন্ড্রিয়ার নাম শুনবো মাইটোকন্ড্রিয়া বলতে বোঝায় আমাদের হচ্ছে যে ক্লাস তো শেষের দিকে প্রায়। আচ্ছা ঠিক আছে, এরপরে আসা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বলতে বোঝাই হইতেছে আমাদের কোষের শক্তিঘর। শক্তিঘর মানে কি? আচ্ছা তোরা শক্তি কিভাবে ডিনোট করস? অনেকে শক্তি হচ্ছে ডিনোট করা আছে কে কার গায়ে কত শক্তি আছে, অনেকে শক্তি ডিনোট করা হইতেছে কে কত ভালো জিনিসটা পারতেছে, এভাবে নিজের শক্তি প্রকাশ করে। বাট আমাদের যদি সেলের কথা চিন্তা করি, সেল কিভাবে শক্তি প্রকাশ করে, কার কত বেশি মাইটোকন্ড্রিয়া আছে, যার যত বেশি মাইটোকন্ড্রিয়া আছে সে তত বেশি শক্তি উৎপাদন করতে পারবে আর সে তত বেশি শক্তিশালী। তাহলে ভাইয়া এই শক্তি জিনিসটা কি? এই মাইটোকন্ড্রিয়া শক্তি জিনিসটা হইতেছে আমাদের কোষের ক্ষেত্রে শক্তি হচ্ছে এটিপি, মানে যার যত বেশি এটিপি থাকবে তার হচ্ছে যত বেশি শক্তি থাকবে। তাহলে ভাইয়া এটিপি কেন শক্তি? লাইক আমরা বলি যে যার কাছে অনেক টাকা আছে সে অনেক শক্তিশালী। কেন টাকা আছে, কেন টাকা থাকলে শক্তিশালী? কারণ ওই টাকা দিয়ে হচ্ছে যে যা ইচ্ছা তাই কিনতে পারবে। ঠিক সেমভাবে আমাদের কোষের মধ্যে যদি এটিপি থাকে, ওই এটিপির মাধ্যমে যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া করা সম্ভব। রাসায়নিক বিক্রিয়ায় করার জন্য কি কি প্রয়োজন? এটিপি প্রয়োজন। আর এই এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়। যে যত বেশি রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে পারবে সে তত বেশি শক্তিশালী হবে। আমি কি বললাম আবার একটু রিক্যাপ করি। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? আমরা হচ্ছে শক্তি ঘর বলি। মানে এখানে হচ্ছে আমাদের কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। তাহলে শক্তি জিনিসটা কি? শক্তি হচ্ছে যে আমাদের কোষের ক্ষেত্রে এটিপি। এটিপিকে টাকার মতো চিন্তা করতে পারো, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল কয়েন বলি। তাহলে এটিপিকে আমরা কি বলি? বায়োলজিক্যাল কয়েন। কেন ভাইয়া বায়োলজিক্যাল কয়েন বলি? কারণ এটা হচ্ছে যে আমাদের জীব জগতে যত বিক্রিয়া হয় ওই বিক্রিয়া হওয়ার জন্য এই এটিপিটা প্রয়োজন, বায়োলজিক্যাল কয়েন। এই এটিপি ছাড়া আমাদের হচ্ছে ম্যাক্সিমাম রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াগুলো হবে না, অসম্পূর্ণ থাকে। তো এই এটিপি অবশ্যই প্রয়োজন রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য। আর এই এটিপিটা কোথায় তৈরি হবে? এই এটিপিটা তৈরি হবে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? শক্তি তৈরির কারখানা বলি। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। আমাদের মাইটোকন্ড্রিয়া যদি চিত্র আঁকতে বলি, মাইটোকন্ড্রিয়ার চিত্রটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রচুর আসে, আমাদের হচ্ছে যে বিভিন্ন সিকিউতে প্রচুর আসে। চিত্রটা কেমন? আমি যদি চিত্রটা আঁকার ট্রাই করি, আচ্ছা কেউ একজন জিজ্ঞেস করতেছে এটিপি এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। লিখে দিই? আচ্ছা ঠিক আছে, এটি লিখে হ্যাঁ। অ্যাডিনোসিন ট্রাইফসফেট অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট কীভাবে? কী লিখছি এটা? এই জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটিপিকে আমরা কি বলি? বায়োলজিক্যাল কয়েন বলি। কেন বলি আশা করি বুঝতে পারছো। তোদের খ নম্বরে কিন্তু প্রচুর আসে যে এটিপিকে কেন আমরা শক্তি তৈরির কারখানা বলি। আশা করি এখন পারবি। এই দেখ আমি কি আঁকছি এখানে, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকছি। যাই হয়েছে না কেন মাইটোকন্ড্রিয়া আশা করি হয়েছে কোনো মতে। এটা হচ্ছে দুইটা লেয়ার থাকে, বুঝতেই পারতেছে। এই যে বাহিরের দিকে একটা লেয়ার থাকে, ভিতরের দিকে একটা লেয়ার থাকে, তাই না? দুইটা লেয়ার বোঝা যাইতেছে। বাহিরের যে লেয়ার সেটাকে আমরা কি বলি? বহিস্থ স্তর বলি। বহিস্থ স্তর বলি। তারপর ভিতরের দিকে যে লেয়ার সেটাকে তাহলে আমরা কি বলবো? অন্তঃস্থ স্তর বলবো বা ইন্টারনাল লেয়ার বলবো। অন্তঃস্থ স্তর। আচ্ছা এরপরে আমাদের কি থাকে? এরপরে দেখ আমাদের বহিস্থ স্তর আর অন্তঃস্থ স্তর এর মাঝখানে যে এখানে যে ফাঁকা একটা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি ভাইয়া? এই ফাঁকা জায়গাটাকে বলি হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা বলি। ম্যাট্রিক্স বা মাতৃকা সম্পর্কে অলরেডি তোদেরকে ধারণা দিছি, তাই না? ম্যাট্রিক্স বা এটাকে আমরা বাংলাতে কি বলি? মাতৃকা। এই যেখানে ভাঁজ দেখতে পারতেছস, এই যে ভাঁজ হয়ে আসছে, যে এই যে ভাঁজ যে স্ট্রাকচারগুলা, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? এই ভাঁজগুলাকে আমরা কি বলি? এগুলাকে বলেছি ক্রিস্টি। তাহলে ভাঁজ যে হয়ে আসে এটাকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। এরপরে যে আমাদের অন্তঃস্থ স্তর, এখানে হচ্ছে যে গোল্লা, আমি এটা অন্য কালার দিয়ে যদি আঁকি, গোল্লা হচ্ছে যে অনেক কিছু লেগে থাকে। অনেক কিছু বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? এই একটা জিনিসে আপাতত যান, এখানে এই অনেক কিছু বলতে বুঝাইতেছে অক্সিজম লেগে থাকে। কি লেগে থাকে? অক্সিজম। অক্সিজম জিনিসটা কি? অক্সিজম যদি আমি ওয়ার্ডটাকে ভাঙি, অক্সি ওয়ার্ডটা আসছে হচ্ছে যে অক্সিডেশন থেকে। অক্সিডেশন।
আর সোম মানে কি? সোম মানে হচ্ছে যে কোনো বস্তু, মানে যেই বস্তুর মধ্যে কি হয়, অক্সিডেশন বা জারণ হয়। যা অক্সিডেশন মানে তো জারণ, তাই না? তাহলে অক্সিডেশন বা জারণ হয় যে বস্তুর মধ্যে, সেটাকে আমরা কি বলতেছি? আমাদের অক্সিজোম বলতেছি। তাহলে বুঝতেই পারতেছো অক্সিজোমের কাজ কি? জারণ হইতেছে। এই অক্সিজোম এই বস্তুটার মধ্যে জারণ হয়। জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হইতেছে ইলেকট্রনটা কেউ ছেড়ে দিতেছে, অক্সিজোমের মধ্যে এসে ইলেকট্রনটা ছেড়ে দেয়। ইলেকট্রন গ্রহণ করা কিন্তু বিজারণ, তাই না? এছাড়াও আমাদের কি থাকতে পারে মাইটোকন্ড্রিয়ার ভিতরে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব, এগুলো আদার স্ট্রাকচার থাকতে পারে। এরপরে যদি আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমাদের আবিষ্কার নিয়ে কথা আছে। মাইটোকন্ড্রিয়ার ফার্স্ট কে আবিষ্কার করে? মাইটোকন্ড্রিয়ার ফার্স্ট আবিষ্কার করে 1886 সালে একজন বিজ্ঞানী। ওই বিজ্ঞানীকে আমরা বলি হচ্ছে যে রিচার্ড অল্টম্যান। এটাকে বলেছি রিচার্ড অল্টম্যান। অল্টম্যান মনে রাখ, অল্টম্যান। তিনি কি করে? আমাদের প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। এই মাইটোকন্ড্রিয়াকে তখন তিনি মাইটোকন্ড্রিয়ার নাম দেয় না, তখন তিনি অল্টম্যান ওই যে বস্তুটা আবিষ্কার করে সেটাকে কী নামকরণ করে? বায়োপ্লাস্ট নামকরণ করে। কী নামকরণ করে? বায়োপ্লাস্ট। এই বায়োপ্লাস্ট পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী এসে বায়োপ্লাস্টের নাম পরিবর্তন করে কি দেয়? মাইটোকন্ড্রিয়া দেয়। মাইটোকন্ড্রিয়া দেয়। বুঝাইতে পারছি? আমাদের কি হইল? 1886 সালে একজন বিজ্ঞানী অল্টম্যান একটা অঙ্গাণু আবিষ্কার করে, যেটার নাম দেয় বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্টটা লিখে ফেলছি, বায়োপ্লাস্ট। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ওইটার নামকরণ কি করে? মাইটোকন্ড্রিয়া। ওই বিজ্ঞানীর নাম কি? বেন্ডা। তাহলে তোদের কাছে যদি কোশ্চেন আসে মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করে, তখন কি অ্যান্সার হবে? বেন্ডা। যদি তোদেরকে বলা হয় প্রথম কে আমাদের হচ্ছে বায়োপ্লাস্ট আবিষ্কার করে, তখন কি হবে? অল্টম্যান। অল্টম্যান প্রথম 1886 সালে আমাদের কি করে? মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করে। আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়াটার কাজ কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে আমাদের, আমরা যে শ্বসন করি, আমরা যে ইন্সপিরেশন করি বা শ্বসন শ্বাস নেই, তাই না? এই শ্বসন বা ইন্সপিরেশনের শ্বসন পড়ছো, সালোক সংশ্লেষণ, শ্বসন। এই শ্বসনের যে ধাপগুলা, তার ম্যাক্সিমাম ধাপই আমাদের কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। তাহলে এই জন্যে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু। তাহলে শ্বসন জিনিসটা মানে কি বুঝাইতেছে? রেসপিরেশন। সালোক সংশ্লেষণ শ্বসন, যে ওই শ্বসনটার ম্যাক্সিমাম ধাপ আমাদের কোথায় হয়? আমাদের মাইটোকন্ড্রিয়া হয়। তাহলে ম্যাক্সিমাম ধাপ বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? শ্বসনের 4টা ধাপ আছে। 4টা ধাপ কি? একটা হচ্ছে যে আমাদের গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাসিটাইল কোয়ে, 3 নম্বর হচ্ছে যে আমাদের ক্রেবস সাইকেল, 4 নম্বর হচ্ছে যে আমাদের ইটিসি, বা এটাকে আমরা কি বলি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলি। এটা হচ্ছে যে হ্যাঁ, ইটিসি, বা এটাকে আমরা ইটিসি অথবা এটাকে বলি ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইটিসি বা ইটিএস, এখানের মধ্যে লাস্টের যে 3টা ধাপ, এই 3টা ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। মাইটোকন্ড্রিয়ায় হয়। আর আমাদের গ্লাইকোলাইসিসটা ভাইয়া কোথায় হয়? গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। তাহলে বুঝতেই পারতেছস শ্বসনের 4টা ধাপের মধ্যে 3টা ধাপই কোথায় হইতেছে? আমাদের মাইটোকন্ড্রিয়ায় হইতেছে। এই জন্য এটা শ্বসনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এখন কথাটা হইলো, আমাদের শ্বসনটা কেন হয়? শ্বসন হইতেছে আমাদের শক্তি উৎপাদন করার জন্য। তোরা বুঝতে পারতেছস, তোরা যখন হচ্ছে যে অক্সিজেন নিচ্ছস, শ্বাস নিচ্ছস, মানে কি? তোদের বডির ভিতরে অক্সিজেনটা নিচ্ছস। এই অক্সিজেনটার কাজ কি? আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার ফলে অক্সিজেন নেই, তাই না? এই অক্সিজেনের কাজ কি? অক্সিজেনের কাজ হইতেছে আমরা যে খাবার দাবার খাই মানে কি? ধর ভাত খাই, এই ভাতটা ভেঙে দিন শেষে কি হয়? গ্লুকোজ হয়। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এই অক্সিজেন এই যে গ্লুকোজটাকে জারিত করে আমাদের কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড প্লাস এটিপি তৈরি করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এটিপি বা শক্তিটা পাওয়া। তাই এটিপি বা শক্তি পাওয়ার জন্য শ্বসনের এই 4টা ধাপ হয়ে যাইতে হয়, এই 4টা ধাপ হইতে হয়। তাহলে তোদের কাছে হচ্ছে যে আমার কোশ্চেন, কেন শ্বসন বা রেসপিরেশনকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াকে বলা হয়? পারবি? মাইটোকন্ড্রিয়াকে কেন শ্বসন অঙ্গাণু বলা হয়? কেন হচ্ছে যে শ্বসনের 4টা ধাপের মধ্যে 3টা ধাপই হচ্ছে যে আমাদের কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া।
ভাইয়া শ্বসনের ইম্পর্টেন্স কি? শ্বসনের ইম্পর্টেন্স হইতেছে আমরা যে খাদ্যবস্তু খাই ওইগুলাকে ভেঙে ওইখান থেকে কি তৈরি করে ভাইয়া? এটিপি তৈরি করে। এই এটিপিটা আমাদের শ্বসনের ধাপগুলোর মধ্যে হয়। সব থেকে বেশি এটিপি কোন ধাপে তৈরি হয়? এই ক্রেবস চক্র ধাপে সব থেকে বেশি এটিপি তৈরি হয়। সবচেয়ে বেশি এটিপি কোন ধাপে তৈরি হয়? ক্রেবস চক্র ধাপে তৈরি হয়। আমি কি বুঝাইতে পারছি না কঠিন করে ফেলতেছি তোদের জন্য? বুঝছস? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি যদি এবার বইয়ে যাই, দেখ আমাদের পড়া শেষ, 5 মিনিট লাগবে আর। দেখ মাইটোকন্ড্রিয়া, জাস্ট দাগাই দিই, আমি সব কিছু বলে ফেলছি তোদেরকে। মাইটোকন্ড্রিয়া প্রথম কে আবিষ্কার করে? 1898 সালে বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করে। আচ্ছা এখানে বেন্ডা বলছে, এটা কিন্তু হচ্ছে যে এই মানে তোরা যদি আগের বই খেয়াল করস, আগের বই হচ্ছে বেন্ডা ডিরেক্ট ছিল না। আগে কি ছিল আমাদের হচ্ছে যে 1886 সালে হইতেছে বিজ্ঞানী অল্টম্যান কি আবিষ্কার করে? বিজ্ঞানী অল্টম্যান হচ্ছে যে আমাদের বায়োপ্লাস্ট আবিষ্কার করে। বায়োপ্লাস্ট, এই বায়োপ্লাস্টটাকে পরবর্তীতে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করে। বুঝছস? তাহলে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করে? বিজ্ঞানী বেন্ডা। কত সালে করে? 1898 সালে। বাট প্রথম কে আবিষ্কার করে? 1886 সালে বিজ্ঞানী অল্টম্যান। বইয়ে যেহেতু নাই মনে রাখা লাগবে না, বাট কনসেপ্ট ক্লিয়ারের জন্য যাতে থাকে আর কি। মাইটোকন্ড্রিয়া কয় লেয়ার বিশিষ্ট ভাইয়া? 2 লেয়ার বিশিষ্ট। 2টা লেয়ার কিন্তু আঁকছি, তাই না? 2টা লেয়ারের মধ্যে ভিতরের লেয়ারটা কেমন ছিল? একটু ভাঁজ ছিল। এই ভাঁজের লেয়ারটাকে আমরা কি বলি? ক্রিস্টি বলতে পারি। এই ক্রিস্টির গায়ে আমাদের কি লেগে থাকে? বৃন্তযুক্ত গোলাকার কি লেগেছিল? অক্সিজম লেগেছিল, তাই না? অক্সিজমের কাজ কি? এই অক্সিজমে আমাদের বিভিন্ন ধরনের এনজাইম থাকে। কেন ভাইয়া এনজাইম থাকে? তোদেরকে বলছিলাম অক্সিজমে আমাদের কি হবে? জারণ হবে। এই জারণ হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? জারণ যে বিক্রিয়াগুলো সেগুলোকে সাহায্য করার জন্য এনজাইম প্রয়োজন। এই এনজাইম থাকার জন্য কই থাকে? অক্সিজমে থাকে। বায়োব্লাস্ট, আচ্ছা খেয়াল করি নাই, কি বলছিস? বায়োপ্লাস্ট হবে, তাই না? এই যে মাইটোকন্ড্রিয়ার আগের নাম ছিল হচ্ছে কি লেখছি, এটা ভুল লেখছি, বায়োব্লাস্ট। এই বায়োব্লাস্ট হচ্ছে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয়। আচ্ছা ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমাদের কি থাকে? ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স দেখাইছিলাম। আমাদের মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। কেন শ্বসন কার্যে সাহায্য করা? আশা করে বলে ফেলছি। শ্বসন কার্যে সাহায্য করা বলতে বুঝাইতেছে শ্বসনের যে 4টা ধাপ, এই 4টা ধাপের প্রথম আমাদের লাস্টের 3টা ধাপই কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। এই জন্য শ্বসনের মূল সাহায্য করে অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখ শ্বসনের ধাপগুলো তোদেরকে এখানে বলছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, বা এটাকে আমরা কি বলতে পারি? ইটিসি বলতে পারি। দেখ এর প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিসে কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় হয় না। কোথায় হয় তোরা কিন্তু জানোস, তাই না? মাইটোকন্ড্রিয়া না হয়ে কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। আচ্ছা এরপরে দেখ, তারপর দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়। কেন ক্রেবস চক্রে সম্পন্ন হয় কথা বলছি এখানে? কারণ তোদেরকে বলছিলাম ক্রেবস চক্রে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। দেখবে ক্রেবস চক্রে সব থেকে বেশি শক্তি উৎপাদিত হয়। কেন সব থেকে বেশি শক্তি উৎপাদিত হয়? কারণ ক্রেবস চক্রটা হওয়ার জন্য যেই সকল উৎসেচক মানে কি ভাইয়া? উৎসেচক বলতে বোঝাই হইতেছে বায়োলজিক্যাল বিক্রিয়াগুলো যাতে দ্রুত হয়, ওই দ্রুত হওয়ার জন্য যেই সকল পদার্থ কাজ করে সেগুলোকে আমরা কি বলি? উৎসেচক বলি। তাহলে উৎসেচক আমাদের ক্রেবস চক্র হওয়ার জন্য যে সকল উৎসেচক প্রয়োজন, ওই উৎসেচকগুলো কোথায় থাকে সব থেকে বেশি? মাইটোকন্ড্রিয়াতে থাকে। এই জন্য ক্রেবস চক্র আমাদের কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আর ক্রেবস চক্রে আমরা কি পাই? সব থেকে বেশি শক্তি পাই। প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। ক্রেবস চক্রে আমরা কি পাই? সব থেকে বেশি শক্তি পাই। আমাদের শ্বসন কার্যের গুরুত্বপূর্ণ 3টা ধাপই কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়া শ্বসন কার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপরে দেখ কি লেখা আছে, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। কেন পাওয়ার হাউস বলা হয় বলে ফেলছি, তাই না? কারণ পাওয়ার হাউস বলার জন্য কি তৈরি হইতে হবে? এটিপি। এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। কিভাবে তৈরি হয়? এই যে শ্বসনের ধাপগুলোর মাধ্যমে এটিপি তৈরি হয়। এটিপির কাজ কি? এটিপির কাজ হইতেছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে হইতে ত্বরান্বিত করে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যাতে হইতে পারে স্বতঃস্ফূর্তভাবে ওইটাতে সাহায্য করে। এরপর দেখ একটা এখানে আছে যে একটা মিথ আছে, মানে ধারণা আছে। ধারণা বলতে কি, আমরা যে যখন পড়ছিলাম প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, তাই না? আমাদের যে প্রোক্যারিওটিক যে সেলগুলা বা প্রাককেন্দ্রিক যেই কোষ, সেগুলোতে তো মাইটোকন্ড্রিয়া থাকে না। ধারণা করা হয় আগে আমাদের হচ্ছে যে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক যে সেল, সেগুলোতেও থাকতো না মাইটোকন্ড্রিয়া। ধারণা করা হয় আগে ছিল এক ধরনের ব্যাকটেরিয়া, পরে এই ব্যাকটেরিয়াটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে, আমাদের হচ্ছে সেলের ভিতরে ঢুকে যায়। সেলের ভিতরে ঢুকে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আকার নাম ধারণ করে। এটা একটা হচ্ছে যে মিথ, মানে ধারণা আর কি। কী ধারণা ভাইয়া, কি বললাম? আমাদের যে দুই ধরনের সেল থাকে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক যে সেল, এর মধ্যে প্রোক্যারিওটিকে তো থাকে না, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা আমরা জানি। বাট এমনকি সুকেন্দ্রিক কোষেও হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া আগে ছিল না, বাট এখন হচ্ছে যে আমাদের সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়ে, এটা ধারণা করা হয়। যেহেতু আগে একটা সময় সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না, বাট এখন ইউক্যারিওটিক সেলে বা সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তো ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়া আগে ছিল এক ধরনের ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়াটা রূপান্তরিত হয়ে সেলের ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয়, স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এটা দেখ কোশ্চেন মার্ক দিয়ে রাখছে, মানে এটা একটা মিথ, মানে এটা এখনো প্রুভ না, এটা এখনো প্রমাণিত হয় নাই, এটা জাস্ট ধারণা করা হইতেছে। তোরা কি বুঝতে পারছস আজকের ক্লাসটা? আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু শেষ। আমাদের আজকের ক্লাসে যা যা পড়ানোর আমার ছিল ওই সব কিছু আমি পড়াই ফেলছি। তোদের যদি কোথাও প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবি, যেখানে বুঝতে সমস্যা হয়। আজকে কি টপিক হইতেছে সেল, যে কোষ প্রাচীর, সেল লেয়ার যেটা, সেটার কাজগুলা এমসিকিউতে এমসিকিউতে তো আসেই, আমাদের যে সৃজনশীলের খতে আসে। তারপর মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের হ্যাঁ বল। উদাহরণ দেওয়ার সময় যে বললেন যে রাইবোজোম কি আবরণবিহীন অঙ্গাণু? রাইবোজোম কি আবরণবিহীন অঙ্গাণু? হ্যাঁ, আবরণবিহীন অঙ্গাণু। আচ্ছা, এটাও একটা ভাগ আছে, মানে ধর আমাদের যে কোষ, আমাদের কি বলে, আমাদের যে সেলের যে কোষ সাইটোপ্লাজমে যে অঙ্গাণু, সেগুলোর বাহিরে কি আবরণ আছে কি নাই সেটার উপর আমরা ভাগ করতে পারি, বুঝছস? এটা যখন সামনে পাবো তখন দেখাই দিব, আপাতত যেহেতু এখন আসে না দেখাচ্ছি না। বাট হ্যাঁ, তুই যত কোয়েশ্চেন করছস, রাইবোজোম হচ্ছে যে আমাদের আবরণবিহীন অঙ্গাণু। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমি শেষ করে দিব? ভাইয়া চিত্রের রেজাল্ট কবে দিবেন? আচ্ছা, চিত্রের রেজাল্টটা হচ্ছে কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আপনি একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করেন, লেখাগুলো বুঝতে আর কি একটু কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি চেষ্টা করবো হচ্ছে ক্লিয়ারলি লেখা। এরকম হচ্ছে যে তোদের কোনো যদি ফিডব্যাক থাকে, হয়তো বা তোদের বুঝতেছোস না, কোথাও প্রবলেম হচ্ছে, এগুলো অবশ্যই জানাবে। এগুলোকে বলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ক্রিটিসাইজ করা না, এটা হচ্ছে যে আমি নিজেকে শুধরে নেওয়া, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আচ্ছা, আর কিছু? না ভাই, আজকে ক্লাসটা দারুণ ছিল। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি তাইলে। সিন্যাপস মানে কি? আচ্ছা, সিন্যাপস মানে কি, এটা কি আসলে কি তোদের আছে কি না? সিন্যাপস বলতে, আমি তোরা যেহেতু কোয়েশ্চেনটা করছিস আমি একটু দেখাই দিই। সিন্যাপস বলতে বোঝায়, ধর এটা একটা নার্ভ বা হচ্ছে নিউরন, আমাদের যে স্নায়ুতন্ত্র, আমাদের যে যেমন হচ্ছে যে কোষ আছে, তেমন আমাদের মাথার মধ্যে যে সকল নার্ভ আছে, আমাদের যে কি বলে, ধর হচ্ছে যে আমরা কি বলি, স্নায়ু বলি। এই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে যে কি, নিউরন। এই দুইটা নিউরনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলি, সিন্যাপস বলি। তাহলে দুইটা নিউরনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে আমরা কি বলি, সিন্যাপস বলি। নিউরন কি ভাইয়া? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। এই স্নায়ুতন্ত্রের একক নিউরন, দুইটা নিউরনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা কি বলি ভাইয়া, সিন্যাপস বলি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জানি এটা তোদের এখনও পড়ায়নি, বাট এই টাইপের যদি তোদের কোনো কোয়েশ্চেন থেকে আউটসাইডের, ধর তুই পড়তে গিয়ে প্রবলেম হইতেছে, অবশ্যই জানাবি, তোদের প্রবলেমগুলো সলভ করে দিব না। আচ্ছা ঠিক আছে, আশা করি আর কারো কোয়েশ্চেন নেই আমার। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। তোরা হচ্ছে সবাই লিভ নিয়ে নে, তোরা যখন সবাই লিভ নিবি তখনই হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিব। নাহলে হচ্ছে যে কী হয়, আমি ক্লাস শেষ করে দিলে হচ্ছে যে তোরা অনেকে থেকে যাস, তখন শুধু হচ্ছে টাইম বাড়ে। সবাই লিভ নিয়ে নে, ক্লাসটা শেষ করে দিচ্ছি।